আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। যারা টার্গেট করে মাত্র 149টা এমসিকিউ পড়ে পদার্থ বিজ্ঞানে 25-এ 25 পাইতে চাও, তারা শুধু এই ক্লাসটা দেখো। কেন এই ক্লাসটা দেখা উচিত? কারণ হচ্ছে এই ক্লাসে যে এমসিকিউ গুলো আমি তোমাকে শিখাবো আজকে, সেগুলো বিগত 10-12 বছর বারবার এসেছে, এবারও আসবেই। তাই এ প্লাস মিস করতে না চাইলে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। নাম্বার যে প্রশ্নটা বলছিল, দেখো বলছে যে পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? উত্তর হবে ক, 4%। তো 2 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি মৌলিক রাশি নয়? উত্তর হবে তাপ। 3 নাম্বার প্রশ্ন বলছে কোনটি লব্ধ রাশি? উত্তর হবে ঘ, বল। 4 নাম্বার প্রশ্ন বলছে কোনটি মৌলিক রাশি? উত্তর হবে ক, তাপমাত্রা। 5 নাম্বার স্ক্রুয়ের সরণকে কি বলে? উত্তর হবে ঘ, পিচ। 6 নাম্বার প্রশ্ন তোমাকে একটা ম্যাথ দিছে, দেখো কি বলছে যে একটি স্ক্রুগজ এর স্ক্রুয়ের পিচ হচ্ছে কত? 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা হচ্ছে 100। বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 আর তোমার পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার। স্ক্রুগজটির ন্যূনতম গণন কত অথবা ন্যূনাঙ্ক কত, এটা তোমাকে বের করতে বলছে। তো এটার জন্য আমরা জানি যে ন্যূনাঙ্ক সমান সূত্র কিন্তু আমরা জানি যে পিচ বাই এই যে পিচের মানকে তুমি কি করবা, যে বৃত্তাকার ভাগ সংখ্যাতে ভাগ করে দিবা। কারণ আমরা জানি ন্যূনাঙ্ক সমান পিচ বাই হচ্ছে বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা। তাহলে 0.5 ভাগ হবে কত? আমার বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা হচ্ছে কত? 100। তো 0.5 কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো তাহলে তোমার ফলাফল আসবে 0.005। এটা হচ্ছে মিলিমিটার। তো আমি এই যে প্রত্যেকটা যেখানে যেটা শর্ট কিউ সেটা তো আমি শুধু বলে দিব, আর যেগুলা ম্যাথের ক্যালকুলেশন সেটা এই অধ্যায় এই ক্লাসেই তোমাদের আমি সলভ করে দিব। যে 7 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি মৌলিক একক? উত্তর হবে খ, ক্যান্ডেলা। যে দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। এই ক্যান্ডেলা হচ্ছে মৌলিক একক। আর বাকি হার্টজ, প্যাসকেল, জুল এগুলা হচ্ছে কি? যৌগিক, এগুলো মৌলিক হবে না। 8 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি মৌলিক একক? উত্তর হবে কেলভিন। কেলভিন হবে আমাদের মৌলিক একক, মনে রাখবা। 9 নাম্বার প্রশ্ন বলছে 1 পিকোমিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার? তো 1 পিকোমিটার উত্তর কত সেন্টিমিটার? উত্তর হবে আমাদের ঘ, 10 টু দি পাওয়ার ইনভার্স 10। 10 টু দি পাওয়ার ইনভার্স 10, ঘ নাম্বারটা উত্তর সঠিক হবে। 10 নাম্বার বলছে কোনটি সবচেয়ে ছোট একক? মানে এই যে ফেমটোমিটার, পিকোমিটার, ন্যানোমিটার, মাইক্রোমিটার যা আছে সবচেয়ে ছোট একক হচ্ছে ফেমটোমিটার। 11 নাম্বার প্রশ্ন বলছে তোমাকে যে 10 পিকোমিটার সমান কত মিটার? তো এটা কিন্তু দেখো কতগুলা বোর্ডে আসছে এই প্রশ্নগুলা, যে তুমি যে কেন সলভ করে যাবা না, এগুলাই তো বারবার ঘুরায় ফিরে আসে। তুমি দেখো তো প্রত্যেকটা বোর্ডে কমন পড়বে। তো একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, উপকারে আসবে ইনশাল্লাহ। 11 নাম্বার 10 পিকোমিটার সমান কত মিটার? তো উত্তর হবে তোমার ঘ, 10 টু দি পাওয়ার 11 মিটার, ইনভার্স 11 মিটার। তারপরে 12 নাম্বার প্রশ্ন বলছে যে কোন স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সেন্টিমিটার। দেখো ভার্নিয়ার ধ্রুবকের মান কিন্তু দেওয়া আছে। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত যখন প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় সমান 1 মিলিমিটার? তো এখানে ভার্নিয়ার ধ্রুবকের মানটা দেওয়া আছে এবং হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তোমার কাছে চাইছে এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর সংখ্যা তোমাকে কিন্তু দেওয়া আছে, রাইট? তাহলে এখানে দেখো ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা সূত্র কি জানি, যে ভার্নিয়ার ধ্রুবক বিসি যে মানটা দেওয়া আছে, তে এই বিসি সমান আমরা সূত্র কি জানি? বিসি সমান জানি হচ্ছে এস বাই এন, যেখানে এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আর এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে ঘর। এই 1 মিলিমিটার এখানে আমরা মানটা বসাই দিব। তো এখানে দেখো যে বিসির মান কত, এই যে ভার্নিয়ার ধ্রুবকের বিসির মান হচ্ছে 0.005 ইকুয়াল এস এর মান হচ্ছে কত? এই যে 1 মিলিমিটার। দেখো এই যে 1 মিলিমিটার যে আছে আমাদের প্রধান স্কেল ক্ষুদ্রতম এক গড় সমান 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারকে যখন আমরা 10 দিয়ে ভাগ করব তখন আমাদের সেন্টিমিটার হয়ে যাবে, তখন হবে 0.1। তার মানে আমরা 0.05, এই যে এস এর মান পাইলাম 0.1 আর এন এর মানই তো বের হবে, তাই না? তো এখানে বিষয়টা কি হবে, যেহেতু এটা এমসিকিউ শর্টকাট করতেছি, তো এন এর সাথে এটা গুণ হবে, তাই না? আড়াআড়ি গুণ করলে এন এর সাথে এনটাকে আমরা এই পাশে লিখতে পারি এবং এই 0.1 ভাগ হচ্ছে এই যে 0.005টা আমরা নিচে লিখতে পারি, রাইট? ভাগ করলে কত আসবে? এন এর মান কত আসবে? এন এর মান আসবে হচ্ছে 20।
তুমি দেখো ক্যালকুলেটর উঠায় 0.1 কে যদি 0.005 দিয়ে ভাগ করো তাহলে তোমার ফলাফল আসবে 20। তাহলে আমরা এখানে উত্তর যে পাইলাম 12 নাম্বারটা সেটা কত 20, ঘ নাম্বারটা সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো যে 13 নাম্বারটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার। কত প্রধান স্কেল পার্ট কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তো এই যে প্রধান স্কেল পার্ট আমরা একটু লিখে নিব, মানে জটপট করব যে প্রধান স্কেল পার্টকে স্যার কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি লিখে নিলাম এম হচ্ছে 5 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন কত আছে 7। তো ভার্নিয়ার সমপাতনকে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার, বি দ্বারা ভার্নিয়ার সমপাতনকে প্রকাশ করা হয়, আমি লিখে নিলাম 7। এরপরে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক, তো ভার্নিয়ার ধ্রুবক একটু আগে আমরা শিখে আসলাম যে ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয় বিসি দ্বারা, কি দ্বারা বিসি দ্বারা। তাহলে বিসির মান কত দেওয়া আছে 0.1 মিলিমিটার। তো এটাকে স্যার আমরা যদি করি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কত হবে, তো সেন্টিমিটারে প্রকাশ করলে হবে যে বিসি আমরা যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আমাদের সেন্টিমিটারে রূপান্তর হবে। তাহলে আমি পাইলাম 0.01 সেন্টিমিটার। তো এখন আমাদের যে চাইছে হচ্ছে দণ্ডটির দৈর্ঘ্য, তা দণ্ডটির দৈর্ঘ্য সমান এই যে আমি এখানে লিখবো, আমি একটু বিস্তারিত দেখাই দিচ্ছি সূত্র লিখে, যে দৈর্ঘ্য সমান হচ্ছে এম প্লাস বি গুণন বিসি। তো এটা হচ্ছে দণ্ডটির দৈর্ঘ্যের সমান সূত্র। তো এম এর মান হচ্ছে কত 5, আর বি এর মান হচ্ছে কত 7, আর বিসির মান হচ্ছে 0.01। তো এখানে টোটালি তুমি দেখো আগে এটা গুণ করবা, 5 দিয়ে কি করবা 5 কে যোগ করবা, তো যোগ করলে আনসার যেটা আসবে সেটা হচ্ছে 5.0 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তো অপশনে কোথায় আছে, তো 13 নম্বরে অপশনে আছে গ নাম্বারটা 5.07, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা 13 নাম্বারটাও বুঝতে পেরেছো। 14 নাম্বার প্রশ্নটা বলছে তোমাকে দেখো কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন। তো উত্তর হবে তোমাদের ক কুপারনিকাস। তারপরে 15 নাম্বার স্মরণ গতি ত্বরণ সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন কোন বিজ্ঞানী, উত্তর হবে ক গ্যালিলিও। 16 নাম্বার প্রশ্ন বলছে তোমাকে যে কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব, উত্তর হবে গ ই সমান এম সি স্কয়ার, ই সমান এম সি স্কয়ার। 17 নাম্বার কোয়ান্টাম তথ্যের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন, উত্তর হবে ডিরাক, উত্তর কি ডিরাক, ঘ নাম্বারটা। এরপরে 18 নম্বর প্রশ্ন বলছে রেডিয়ামের আবিষ্কারক কে। তো রেডিয়ামের আবিষ্কারক হচ্ছে পিয়ারে কুরি, মনে রাখো রেডিয়ামের আবিষ্কার হচ্ছে পিয়ারে কুরি। 19 নাম্বার কে সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন, উত্তর হবে ক থেলিস। 20 নাম্বার কোন বিজ্ঞানী সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন, উত্তর হবে গ এরিস্টারাকাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, 100% তুমি এখান থেকে কমন পাবা। তুমি মাথা নষ্ট করা, তুমি এখান থেকে কমন না পাইলে আইসা কমেন্টে বলবা স্যার একটাও কমন পাইনি। তোমাদের এখান থেকে 20টার উপরে কমন পাবা, 25-এর ভিতরে তো 20টার উপরে কমন পাবা, মিনিমাম 20টার উপরে কমন পাবা। এগুলা পড়ো এবং হচ্ছে নিয়মটা ভালো করে দেখো, আমি যে ম্যাথগুলা করাইতেছি এগুলার বাইরে তোমাকে একটাও আসবে না, একটু ধৈর্য সহকারে করো। 21 উদ্দীপকের আলোকে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। তোমাকে পিচ দেওয়া আছে কত 0.5 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন দেওয়া আছে হচ্ছে 0.01 মিলিমিটার। বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস দেওয়া আছে 7.28 মিলিমিটার পাওয়া গেল, রাইট। এখন তোমাকে প্রশ্ন বলছে যে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত। এ ধরনের কিন্তু একটা ম্যাথ আমি এখানে শেষ করে আসছি, তুমি একটু খেয়াল রাখো যে এ ধরনের ম্যাথ আমরা কিন্তু প্রথমেই যে বললাম না যে ভাগ সংখ্যা কত পি স্কেল লঘিষ্ঠ গণন দিয়ে অথবা তোমার দিয়ে ভাগ করছি, কি বৃত্তাকার সংখ্যা দিয়ে ভাগ করছিলাম না। তো এখানে তোমাকে বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা চাইছে না, তো ঘরের সংখ্যা সমান সূত্র কি হবে, পিচ সমান ঘরের সংখ্যা সমান সূত্র আমরা জানি স্যার যে পিচ সমান হচ্ছে লঘিষ্ঠ গণন, পিচ সমান কি লঘিষ্ঠ গণন, দুইটা এখানে কিন্তু সূত্র লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণনের মানও দেওয়া আছে, পিচের মানও দেওয়া আছে, রাইট। তো পিচের মান কত দেওয়া আছে দেখো তো, পিচের মান দেওয়া আছে 0.5 মিলিমিটার। তো 0.5 এখানে বসাই দাও, আর লঘিষ্ঠ গণনের মান দেওয়া আছে 0.01। তো ফলাফল তোমার কি আসে, কত আসতেছে ক্যালকুলেশন করো, 0.5 কে 0.1 দিয়ে ভাগ করো 50 আসবে। তাহলে দেখো তো 21 কত আছে, 50 কত নাম্বার অপশন আছে, খ নাম্বার অপশন আছে। তাহলে বৃত্তাকার স্কেলে ঘরের সংখ্যা বের করার সূত্র হচ্ছে পিচ বাই লঘিষ্ঠ গণন। তাহলে ভাগ করে দিলাম পিচ কে আমি লঘিষ্ঠ গণনের মান দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে কত 50, এটি হচ্ছে আমাদের উত্তর। তো 22 নাম্বার প্রশ্ন বলছে তোমাকে দেখো যে তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে। এটা হচ্ছে কোথা থেকে, এই যে 22 নাম্বার ইয়ে থেকে কিন্তু এই যে উদ্দীপক থেকে কিন্তু তোমাদের বের করতে বলছে যে বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে। বৃত্তাকার স্কেলকে
14 বার ঘোরাতে হবে। এই উপরের উদ্দীপক থেকে কিন্তু আমাদের 21 22 আনসার করতে বলছে। তো 22 নাম্বারটা বলছে তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেল অতিক্রান্ত ঘরের সংখ্যা হচ্ছে 728। তো এখন কথা হচ্ছে কিভাবে বের করবো। পিচ দেখো, পিচ দেওয়া আছে 0.5 মিটার, রাইট, 0.5 মিলিমিটার হওয়ায় 14 বার ঘোরালে 7 মিলিমিটার অতিক্রম করবে। কত? কারণ 14 বার ঘোরালে 0.5 দিয়ে যদি 14 বার ঘোরো তাহলে কতবার অতিক্রম করবে? 7 বার। 7। আবার বৃত্তাকার স্কেল এক গড় অতিক্রম করলে 0.1 মিলিমিটার যায়। যে বলে দিছে যে লঘিষ্ঠ গণনা আবার কত? 0.1 মিলিমিটার। তো একবার ঘুরলে 0.1 মিলিমিটার যায়, তো অতিক্রম করে। তাহলে সুতরাং 728 বার ঘর অতিক্রম করলে 7.2 মিলিমিটার হবে। 728 বার, এই যে অপশনে যা আছে 700 কত? 28। তো 728 কে যদি তুমি এই গুণ করো 0.01 দিয়ে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের আসছে যে 7.28। তো 7.28 যাবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের সঠিক কোনটা হবে? সঠিক হবে 2 এবং 3, কারণ বৃত্তার স্কেলে 7 বার ঘোরাতে হবে না। কতবার ঘোরাতে হবে? 14 বার ঘোরাতে হবে। তার মানে 2 এবং 3 হবে আনসার। তাহলে ঘ নাম্বারটা সঠিক হবে উত্তর, ঘ নাম্বার 2 এবং 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 23 নাম্বারটা, আপেক্ষিক ত্রুটি কি? তো আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। এবং 24 নাম্বার প্রশ্ন বলছে তারের প্রস্থচ্ছেদ নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর ঘ হবে, উত্তর সঠিক হচ্ছে স্ক্রু গজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 2 গতির কিছু সমস্যা আমরা সমাধান করব। তো আমি প্রথমে বলে রাখি, গতির এখানে 4 থেকে 5টা প্রশ্ন আমরা শিখব। এরপরে ভিডিওর শেষে কিছু স্পেশাল প্রশ্ন আছে যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে। তো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখে এই অধ্যায় 2 দ্বিতীয় থেকেও তো আপনারা এই যে স্পেশাল যে কিছু ম্যাজিক কিউ রাখছে এবং হচ্ছে স্পেশাল কিছু প্রশ্ন রাখছে সেটা যেন অবশ্যই শিখে যান। না শিখে গেলে কিন্তু অবশ্যই আফসোস করতে হবে পরীক্ষা দিয়ে এসে। দেখো অধ্যায় নাম্বার 2 গতি। 25 নাম্বার বলছে যে কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরল রেখিক হতে পারে? তো তোমাকে কি বলছে যে কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রেখিক হতে পারে? উত্তর হবে গ, পর্যাবৃত্ত গতি। 26 নাম্বার প্রশ্ন বলছে চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের গতি? সেটা হচ্ছে ক নাম্বার, ঘূর্ণন গতি। নিচের উদ্দীপকের আলোকে 27 নং প্রশ্নের উত্তর দাও। 27 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। এটা একটা ম্যাথ দিছে, আমরা ম্যাথটা সমাধান করব। একটি গাছকে লক্ষ্য করে দুটি একই ভরের বুলেট ছোড়া হলো। গাছের দিকে লক্ষ্য করে বুলেট ছুটছে বন্দুক দিয়ে, তাদের গতিবেগের তথ্য নিচের ছকে দেওয়া হলো। তো তোমাকে বুলেটের এখানে দিছে পি এবং কিউ, আদি বেগ দিছে একটা করে, আর একটা বুলেটের সরণ। তো এখানে দেখতেছি যে আমাকে প্রশ্ন বলছে 27 নাম্বারটা, কিউ এর মন্দন কত? মানে এই যে কিউ যে আছে এইটার মন্দন কত? মন্দনকে বা ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি ত্বরণ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ হচ্ছে পজিটিভ মান আর মন্দন হচ্ছে নেগেটিভ মান, কারণ বেগ হ্রাস পায় হচ্ছে মন্দনের সময়, এই কারণে এটা হচ্ছে নেগেটিভ মান হয়। তো কিউ এর মন্দন কত? মন্দন তোমার কাছে চাইছে। তো মন্দনের আমরা বের করার জন্য অনেক সূত্রই আছে। তো এখানে যেহেতু আমাদের আদি বেগ দেওয়া আছে আর দেওয়া আছে কি বন্দুকের সরণ দেওয়া আছে, তো বন্দুকের আদি বেগ, শেষ বেগ এবং সরণ অনুযায়ী আমাদের যে ম্যাথটা ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে আমরা দেখো এখানে কিন্তু যে এই যে বুলেটের সরণ বলছে 50, তার মানে শেষে যায় আমাদের শেষ বেগ কত হয়ে গেছে? আমাদের 50। তাহলে শেষ বেগ কত হয়েছে? শেষে যায় শেষ বেগ হয়েছে 0, কারণ গাছের ভিতরে বুলেটটা কি হয়ে গেছে? প্রবেশ করার পর থেমে গেছে, কারণ বুলেট আর কিন্তু অগ্রসর হয় নাই, কারণ বলছে সরণে হচ্ছে 50 মিটার, কারণ এখান থেকে যায় গাছের যখন লক্ষ্য করে দিছে, কারণ সরণ ঘটছে 50 মিটার, তার মানে আর পরবর্তী তার সরণ যায় নাই। তাহলে এখানে এসে থেমে গেল না, তাহলে থেমে গেলে তাহলে শেষ বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে আমরা পাইলাম শেষ বেগ 0 আর আদি বেগ হচ্ছে ইউ। এই যে আমরা কত 200 মিটার পার সেকেন্ড দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে এস ইকুয়াল টু দেওয়া আছে 50। তো এই ম্যাথটা যদি আমরা মন্দন এ সমান সমান হোয়াট এটা যদি বের করতে যাই, তাহলে আমাদের যে সমীকরণ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমরা সূত্র বসাবো যে বি স্কয়ার সময় ব্যতীত, কারণ এখানে কিন্তু সময় নাই, সময় ব্যতীত যে সূত্র আছে ইউ স্কয়ার মাইনাস 2as। তো স্যার এখানে মাইনাস কেন দিলেন? আমরা তো শিখছি প্লাসের ইউ স্কয়ার প্লাস 2as। কেন মাইনাস দিলাম? কারণ হচ্ছে যে মন্দনের কথা বলছে, এই কারণে এখানে হবে কি মাইনাস। এখন এই যে বি এর মান হচ্ছে 0 আমরা পাইছি, রাইট? এই যে আমি রাখছি, কেন 0 হলো? কারণ সরণ করছে, থেমে গেছে। এরপরে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 200। ইউ এর মান কত? 200। তারপরে স্কয়ার, একটু দেখে আমরা একটু সহজ করে ম্যাথটা করি। ইউ স্কয়ার মাইনাস হচ্ছে 2as, আমরা এখনই বসাবো না, একটু পরে বসাই। 0 কে 2 বার গুণ করলে কত হয়? 0 হয়। আর মাইনাস 2s কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 2s টা বাম পাশে আসলে প্লাস 2s হয়ে যায়, আর ইউ স্কয়ারটা ডান পাশে যে অবস্থা আছে সেই অবস্থায় রাখলাম।
এখন বা আমরা এর মান দরকার, রাইট? তাহলে এর মানটা আমি এটা সমান চিহ্নের বাম পাশে রাখলাম এবং ডান পাশে ছিল ইউ স্কোয়ার, আর এই যে 2s, এই 2s টা এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমি ভাগ করে দিলাম, তাহলে এই ইকুয়াল, এখন আমি মান বসাই, ইউ এর মান কত, ইউ এর মান পাইছি আমি হচ্ছে 200, ইউ এর মান কত 200, এই যে আদিবেগ বলছিল না কত, যে এই যে কিউ বিন্দুর আদিবেগ কত 200, তাহলে 200 তারপরে আমি কি দিলাম, এই যে স্কয়ার দিলাম, তারপরে দেখো 2 গুণন এস এর মানটা দাও, তো এস কত, এস হচ্ছে 50, এস কত পাইছো তুমি 50, তাহলে আমি এখানে 50, আরেকটা বিষয় হচ্ছে দেখো এখানে যে 50 কি দেওয়া আছে, 50 হচ্ছে মিলিমিটার দেওয়া আছে, এখানে কিন্তু মিটারে করতে হবে। তো 50 যদি মিটারে করতে যাই, আমরা জানি 50 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে সেন্টিমিটার হয়, আর 50 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হয় কি মিটার। তাহলে এটাকে আমি 100 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 100 দিয়ে ভাগ করলে আবার 1/100 সমান আমরা কি লিখতে পারি, 100 ইনভার্স কত, 10 ইনভার্স কত লিখতে পারি, 3 লিখতে পারি, 100 কে 1/100 কে লিখতে পারি 10 ইনভার্স 3। তাহলে আমরা এখানে গুণ দিয়ে লিখে নিলাম 10 ইনভার্স 3। তো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো ক্যালকুলেটরটা তুমি ক্যালকুলেশন করো, 200 কে দুইবার ভাগ করবা, দুইবার গুণ করবা, এরপরে নিচেরটা গুণ করার পরে ভাগ করবা, ভাগ করলে আনসার আসবে 4 গুণন 10 টু দি পাওয়ার 5, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো এই যে ফলাফলটা দেখো তো আমাদের কোথায় অপশনে আছে, এই অপশনে আছে হচ্ছে আমাদের 27 এর ক নাম্বারটা সঠিক হবে, এই অপশনে আছে। তাহলে এটা হবে 4 গুণন 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আশা করি তোমরা এই 27 নাম্বার প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। 28 নম্বর প্রশ্ন বলছে ত্বরণের মাত্রা কোনটি, তো ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, এই যে খ নাম্বারটা, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স 2, আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, মনে রাখো এগুলা কিন্তু পরীক্ষায় আসে। এরপরে বলছে যে একজন মোটর সাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হয়, তার ত্বরণ কত? একজন মোটর সাইকেল আরোহী তোমাকে বলছে যে 54 কিলোমিটার পার আগে বেগে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড আওয়ার হয়। তো এটা থেকে তোমাকে কি করতে বলছে, যে আমাদের ত্বরণ কত মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে বলছে, এই ত্বরণটা আমাদের বের করতে বলছে। তো একটা যত আমরা বের করতে যাই তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখো আমাদের এই যে 54 কিলোমিটার পার আওয়ার যে আছে এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে আগে। তাহলে আমরা যে আদিবেগ ইউ সমান কত দেওয়া আছে, 54 কিলোমিটার পার আওয়ার, তো শেষ বেগ কিন্তু দেওয়া আছে 35 মিটার পার সেকেন্ড হয়। তো এখানে 54 কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটারের গতি গড় বেগটা বের করো, মিটার পার সেকেন্ডে যদি গড় বেগটা বের করো তাহলে এই তাহলে কি হবে, সেকেন্ডে প্রকাশ করলে তাহলে 54 গুণন 1 কিলোমিটার সমান জানি আমরা 1000 মিটার, আমরা গুণ করব 54 সাথে 1000, আর এই যে এইচ আওয়ার তার মানে বুঝতে হবে 1/h, এইচ 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তো এখন এই মানটা যদি আমরা ইউ এর মানটা পাইলাম এটা, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করে মান বের করতে চাই তাহলে 54,000 ভাগ হচ্ছে কত 3600, তোমরা ভাগ করো, আসতে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আদিবেগটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা ত্বরণ বের করব, ত্বরণের সূত্র হচ্ছে a ইকুয়াল v মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে t। তো v এর মান কত, v এর মান হচ্ছে এই যে কত দেওয়া আছে তোমার যে 35 মিটার পার সেকেন্ড, তা আমরা এখানে v এর মানটা বসাবো 35 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এককটা আমি বসাবো না এখানে। তো ইউ এর মানটা পাইছি আমরা কত 15 ভাগ t, t হচ্ছে কত সেকেন্ড, এই যে t হচ্ছে 5 সেকেন্ড, তাহলে আমরা এখানে বসাই দিব 5। এরপরে 35 কে যদি 35 থেকে 15 যদি বাদ দাও তাহলে থাকবে হচ্ছে 20 ভাগ হচ্ছে 5। তো ফলাফল কত আসবে, 4 আসবে, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 আসবে, তাহলে 4 মিটার পার সেকেন্ড। দেখো তো আমাদের 29 নাম্বার অপশনে কোথায় 4 মিটার পার সেকেন্ড আছে, অপশন আছে খ নাম্বারটা 4 মিটার পার সেকেন্ড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এটা যেহেতু পদার্থ, তা আমি ধূপ ধাপ মনে করো যে শুধু এমসিকিউ দিলাম আর তোমরা মুখস্থ করে নিলা, এরকম না, কিন্তু তোমাদের এরকম এই টাইপের ম্যাথ প্রবলেম আসবে এমসিকিউতে, কিন্তু তোমার এখানে হতে পারে 54 জায়গায় তোমাকে 50 দিল, অথবা 49 দিল, অথবা 40 দিল, 35 25 দিল, আবার 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড দিল, আবার 35 মিটার পার সেকেন্ডের জায়গায় 15 মিটার পার সেকেন্ড দিল। এর জন্য যে ম্যাথ আমরা পারবো না, ক্যালকুলেশন করতে পারবো না, তাহলে তো হবে না। এটা কিভাবে করব সেটা তো তুমি দেখলা, এবং এটা যদি একটু চেঞ্জ আসে, মনে করো কি হয় যে 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড আসে, এই যে হাউমাউ করে দাও আর তো পারি না স্যার, কি এমসিকিউ সাজেশন দিয়েছেন একটাও কমন পড়ে নাই। আরে ভাই তুমি একটু মনোযোগটা দেখো, এই টাইপেরই তো আসবে, এই নিয়মের ভিতরেই তো আসবে, তুমি প্রবলেম গুলা কিভাবে সলভ করতে হয় সেটা দেখো, আর ক্যাটাগরি কি ধরনের ক্যাটাগরি প্রশ্ন আছে সেটা দেখো, এরপরে শর্ট কেউ তো আমি তোমাদের শিখাচ্ছি,
কিছু ম্যাথও তো আছে পরীক্ষা, এটাও তো আমাদের শিখতে হবে। এই গতির অধ্যায়ের যে আর স্পেশাল কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে ভিডিওর শেষের দিকে 20-25 মিনিট শুধু গতির উপরে আলোচনা করা হয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নিতে হবে যে কি টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, ত্বরণ বনাম সময়, বেগ বনাম সময়, লেখচিত্র থেকে প্রশ্ন আসে, এটা আমরা পরবর্তীতে দেখে নিব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ক্লাসটা দেখেন। ভিডিও শেষে অবশ্যই আপনাদের গতির উপরে আরো স্পেশাল এমসিকিউ আছে, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো দেখো, অধ্যায় নাম্বার 3-এ বলছে বল। বলেরও স্পেশাল কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার পরীক্ষায় আসে, সেটাও আমরা সেখানেও শিখবো, এখানেও শিখবো। দেখেন 31 নাম্বার প্রশ্ন বলছে কোনটি অসংরক্ষণশীল বল? সকল বোর্ড 2018 আসছিল, উত্তর হবে ঘর্ষণ বল। এই প্রশ্নগুলো বারবার আসে, একটু শিখে নাও যে কোনটি অসংরক্ষণশীল বল হচ্ছে, উত্তর হবে ঘর্ষণ বল। 32 নাম্বার, নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি হবে? উত্তর হবে ট্রাক। ক নাম্বারটা, ট্রাকে গতি, এখানে যতগুলো অপশন আছে সবগুলোর তুলনায় ট্রাকে এখানে গতি ঘর্ষণ বেশি হবে, কারণ ট্রাকের কি ওজন বেশি, ভারী একটা যন্ত্র। দেখা এখানে 33 নাম্বার, ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল একই সময় ধরে ক্রিয়া করে, এটা হচ্ছে উত্তর নাম্বার ক নাম্বার সঠিক হবে। এরপরে 34 নাম্বার তোমাকে বলছে যে একটি তলে রাখা 8 কেজি ভরের কোন বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি, দেখো 8 কেজি ভরের একটা বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করছে, বস্তুটি 3 মিটার পার সেকেন্ড ত্বরণ লাভ করে, বস্তু ও তলের মধ্যাকর্ষণ বল কত নিউটন? সকল বোর্ড 2018 কিন্তু আসছিল, এরপর আগেও আসছিল, 2020 সালেও আসছিল। এখন এই প্রশ্নটা আমাকে কি করতে বলছে? প্রবলেমটা সমাধান করতে বলছে। আমি এখন এই প্রবলেমটা সমাধান করে দিব, তোমরা একটু দেখো। খুব সহজ একটা ম্যাথ। এখান থেকে আমরা সূত্র কিন্তু জানি কি, যে এফ সমান আমরা সূত্র জানি হচ্ছে এম এ। তো বস্তুর বল কত দেওয়া ছিল? বস্তুর দর দেওয়া ছিল 8 আর ত্বরণ দেওয়া ছিল কত? 3। তাহলে গুণ করলে কত হবে? 3 8 24। তো এখানে আমাদের ঘর্ষণ বলে আমাদের প্রশ্ন যে চাইছে যে কি মধ্যাকর্ষণ ঘর্ষণ বল কত, তো এখান থেকে আমাদের লব্ধি বলটা বের করলেই হবে। তো লব্ধি বল হচ্ছে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ। তো আমাদের প্রযুক্ত বল কত? 30 দিছিলেন না? দেখেন তো, প্রযুক্ত বল ছিল 30 এবং আমি ঘর্ষণ বল কত পাইলাম? 24। তাহলে 30 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে ফলাফল কত? 6। উত্তর হবে আমাদের খ 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 35 নম্বর প্রশ্ন বলছে বন্দুক দিয়ে গুলি ছুড়া হলে, দেখো রাজশাহী বোর্ড 2023 আসছিল, সিলেট বোর্ড 2019 আসছিল, 2026 আসবে না, এটা গ্যারান্টি কি? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, যে কোনো বোর্ডে হোক, প্রত্যেকটা বোর্ডে, ঢাকা বোর্ডেও আসতে পারে, অন্যান্য বোর্ডে গুলাও এই প্রশ্নটা আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তো তোমরা আমার উপর ভরসা রেখে ক্লাসটা সম্পূর্ণটা দেখো। দেখো 1 নাম্বারটা, বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হবে। আচ্ছা, মানছি এটা, বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হবে। 2 নাম্বার, বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে। আচ্ছা, বন্দুক কি সামনের দিকে ধাক্কা দেয়? রং। এটা কি ক্রস? আমরা বন্দুকের ম্যাথ করছি না? ম্যাথ করার সময় বন্দুক দিয়ে যারা গুলি করছেন, অভিজ্ঞতা কারো থাকলে তারাও জানে, অথবা আমরা বন্দুকের গুলি যে ম্যাথ করছি সেখানে উল্লেখ আছে যে বন্দুক কি করে পিছনের দিকে ধাক্কা দেয়। তো সামনের দিকে তো ধাক্কা দিতেই পারে না, তার মানে এটা ক্রস, এটা হবে না। তার মানে কি 1-3, এটা আর চোখ বন্ধ করে আমরা দিয়ে দিতে পারি কি 1-3 সঠিক, খ নাম্বারটা উত্তর। গুলি বন্দুক ভরবেগ সমান হবে বিপরীতমুখী। আচ্ছা, বিপরীতমুখী হবে 1-3 আনসার সঠিক হবে। এরপর বলছে 36 নাম্বার, একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে একটি 2 গুণন 10⁴ গ্রাম ভরের বাক্সকে কি করে ধাক্কা দেয়। কি করলো? ধাক্কা দিল। এখন বলছে বাক্সটির ত্বরণ কত হবে? তোমার কাছে কি চাইছে? ত্বরণ চাইছে। তো এখন ত্বরণ যদি আমরা বের করতে যাই, আমরা কিন্তু ত্বরণের সূত্র জানি। কি সূত্র? এখন কি আমি এই গতি সূত্র বসাবো? গতি অধ্যায়ের না, গতি সমীকরণ বসানো দরকার কি? আমরা এফ সমান কি শিখছি? এম এ শিখছি না? তাহলে এ সমান কি হবে? এফ বাই এম হবে, এফ বাই এম। তাহলে এফ এর মান কত? এফ এর মান 50 আর এম এর মান কত? দেখেন তো, একজন ঘর্ষণ মেঝেতে একটি এত গ্রাম ভরের একটা বস্তু দিয়ে কি করে আঘাত করে। এখন গ্রাম আছে, কি আছে? এই যে এখানে গ্রাম, গ্রাম তো হবে না, কেজিতে প্রকাশ করতে হবে। তো আমরা গ্রামকে যদি কেজিতে প্রকাশ করি তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। 1000 দিয়ে যদি ভাগ করি গ্রামকে, তাহলে কি কেজিতে পরিণত হয়। তাহলে পরে দেখো এম এর মানটা আছে 2 গুণন কত আছে? 10⁴। এরপরে আমরা গুণ করব কত দিয়ে? আমাদের এটা গ্রামে আছে, কি আছে? গ্রামে। যদি আমি কেজিতে নিয়ে যাই তাহলে আমাদের 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তো এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে উঠাইয়ে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে ত্বরণ পাবা 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটাই তো আনসার নাকি? দেখো তো আমাদের অপশনে কোথায় আছে 2.5, এই যে খ নাম্বারটা উত্তর আছে 2.5 মিটার পার সেকেন্ড। 37 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? তো উত্তর হবে ঘ নাম্বার। এটি কিন্তু মুখস্থ মান 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা সঠিক, গ নাম্বারটা। 38 নাম্বার, বলের মাত্রা কোনটি? উত্তর হবে খ নাম্বার, ml t ইনভার্স 2। ml t ইনভার্স 2 হচ্ছে বলের মাত্রা। দেখো
এখন 39 নম্বর প্রশ্ন তোমাকে বললো যে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 200 নিউটন বল প্রয়োগ করছে। কত নিউটন? 200 নিউটন। তাহলে আমি এখানে লিখি যে F ইকুয়াল টু হচ্ছে 200 নিউটন এবং 20 সেকেন্ড। তাহলে T ইকুয়াল টু হচ্ছে কত সেকেন্ড? 20 সেকেন্ড এবং 10 কেজি ভর, তার মানে কত? M ইকুয়াল টু 10 কেজি। আমি লিখে নিয়েছি, দেখো তোমাদের সুবিধার্থে, স্থির বস্তুর উপর। তাহলে স্থির বস্তুর হলে তার আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমরা জানি। তো বলছে 20 সেকেন্ড পর বেগ কত, তার মানে চাইছে তোমার কাছে ভি। ভি ইকুয়াল টু আমরা সূত্র জানি না, দেখো তো ইউ প্লাস এটি, ত্বরণের একটা সূত্র আছে এটা। তো এটার জন্য আমাদের কি কি এই সবগুলা মান দেওয়া আছে, দেখো ইউ এর মান দেওয়া আছে, আছে না? তো টি এর মানও দেওয়া আছে, কিন্তু এর মান কিন্তু দেওয়া নাই। তো আমরা এর মানটা এখান থেকে বের করব কিভাবে? যেহেতু এফ এর মান দেওয়া আছে আর এম এর মানটা দেওয়া আছে, রাইট? তাহলে এটার সূত্র আমরা কি জানি? এ সমান সূত্র জানি কি? এফ বাই এম, জানি কিনা বলো? তো এফ এর মান হচ্ছে 200, এফ এর মান কত? 200, আর এম এর মান কত? 10, এম এর মান 10, 10 শূন্য শূন্য কাটা, তাহলে কত পাইলাম? 20। তাহলে 20 পাইলাম মিটার পার সেকেন্ড, এই ত্বরণের মান। তাহলে আমি ইউ এর মানটা বসাই দেই 0 প্লাস ত্বরণের মান পাইছো 20 এবং সময় পাইলা হচ্ছে 20। তাহলে দেখো তো 0 প্লাস 20 এবং 20 গুণ করলে কত হবে? 400। 400 আর 0 যোগ করলে কত হবে? 400। দেখো তো উত্তর কোথায় আছে? এই যে 39 নাম্বারের ঘ নাম্বারটা আছে কত? 400। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটার সমাধানটা তোমরা বের করবা। 40 নাম্বার প্রশ্ন বলছে যে নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়? উত্তর হবে গ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপ করা যায়। এরপরে 41 নাম্বার যে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত? তোমার কাছে এখন আবার চাইছে কি? ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন সমান সূত্র কিন্তু আমরা জানি কি বলতো? যে স্যার এইভাবে ডেল্টা পি ভরবেগের পরিবর্তন সমান সূত্র জানি হচ্ছে এম বি মাইনাস হচ্ছে এম ইউ, জানি কিনা বলো? তাহলে মানগুলো একটু বসাই দাও তো, ম্যাথ হয়ে যায় কিনা দেখো তো। এম এর মান কত? ওই যে দেখো তো কত দেওয়া ছিল যে 20 মিটার পার সেকেন্ড 50 গ্রাম। তো 50 গ্রামকে যদি আমি কেজিতে প্রকাশ করি 1000 দিয়ে ভাগ করলে তাহলে ফলাফল আসতেছে 0.5। তাহলে আমি এম এর মান বসাই দিব 0.05 গুণন ভি এর মান কত? ভি এর মান তো দেওয়াই আছে কত? 20। কত দেওয়া আছে? 20। এরপরে এই যে এম এর মান তো আমি পাইলামই কত? 0.05। তারপরে 5 গুণন ইউ এর মানটা কত? তো ইউ এর মান এখানে কত বসাবো স্যার? তো এখানে বলছে কি যে দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত? তো একই দিকে যদি ফিরে আসে তাহলে বেগটা যেখানে পজিটিভ ছিল এইবার যদি ফিরে আসে তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তাহলে -20। তো এটা তুমি ক্যালকুলেশন করে দেখো তো কত হয়? 2 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো দেখো 2 কেজি কোথায় আছে? 41 নাম্বারটা 2 কেজি আছে, খ নাম্বারটা 2 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এইটার উত্তর হবে খ নাম্বারটা। 23 নাম্বার প্রশ্ন বলছে দেখো কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তন হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কিরূপ হবে? উত্তর হবে দ্বিগুণ হবে। 43 নাম্বার নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো? কোন বলের প্রভাবে? সেটা হচ্ছে ক নাম্বারটা, মহাকর্ষ বল। 44 নাম্বার প্রশ্ন বলছে বিদ্যুৎ চৌম্বকীয় বল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ শক্তিশালী? উত্তর হবে ক 10 টু দি পাওয়ার 36, 10 টু দি পাওয়ার 36। 45 নাম্বার প্রশ্ন বলছে সবল নিউক্লিয় বলের পাল্লা কত? উত্তর হবে গ 10 টু দি পাওয়ার ইনভার্স 15 মিটার। 46 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল? উত্তর হবে ঘ মহাকর্ষ বল। এরপরে 47 নাম্বার প্রশ্ন বলছে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি? উত্তর হবে ক মহাকর্ষ বল। 48 নাম্বার প্রশ্ন বলছে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? উত্তর হবে ঘ সবল নিউক্লিয় বল। 49 নাম্বার প্রশ্ন বলছে জি এর রাশিমালা নিচের কোনটি? উত্তর হবে জি সমান সূত্র হচ্ছে সমীকরণ হচ্ছে জিএম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, মুখস্থ করে নাও। 50 নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? উত্তর হবে খ পৃথিবী ও ভূমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 4 এর যে কাজ ক্ষমতা শক্তি আছে এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বারবার বোর্ডে আসা প্রশ্ন আমরা শিখে নিব এমসিকিউ, যে এখান থেকে আমাদের 100% কমন পাবেন। তো 51 নাম্বার প্রশ্ন বলছে যে বস্তুর গতিশক্তি ভরবেগের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? তো আমরা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক আমরা জানি গতিশক্তি সমান সূত্র হচ্ছে কি ই কে সমান হচ্ছে হাফ এমবি স্কয়ার, রাইট? হাফ এমবি স্কয়ার। তো এই এমবি স্কয়ারটা কি? 1 এর দেখো তো এমবি স্কয়ার যা আছে এটা কার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো তো
আমরা এই ফরম্যাটে নিতে পারি কিনা, এম বি স্কোয়ারের সাথে 1 যদি গুণ করো তাহলে কি হবে এম বি স্কোয়ার আর নিচে আছে কি 2। এটাকে আমরা একটু মডিফাই করব, কারণ হচ্ছে সূত্র মিলানোর জন্য। দেখো এখানে এম আমরা দিব এম বি তারপরে স্কোয়ার আর নিচে দিব 2। দেখো তো এম এর উপর যখন স্কোয়ার দিলাম, এখানে তো এম এর উপর স্কোয়ার ছিল না, যখন স্কোয়ার দিলাম তখন কি এম একটা বেশি হয়ে গেল না উপরে, তাহলে নিচে একটা কি করলাম ভাগ করে দিলাম। তো ভাগ করে দিলে এখানে কি হচ্ছে, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এম বি সমান আমরা সূত্র কি জানি, যে ভরবেগ সমান সূত্র জানি কি, এই যে পি সমান জানি হচ্ছে এম বি। তাহলে এম বির জায়গায় আমরা কি বসাতে পারি, পি বসাতে পারি। তাহলে আমরা এখানে দিব পি তারপরে স্কোয়ার আর নিচে থাকবে 2m। দেখো তো এই সমীকরণটা উত্তর কোথায় আছে, এই যে 51 নাম্বার প্রশ্নের উত্তর আছে ঘ নাম্বারটা, যে কি বলছে ইকে ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে বের করবা। এরপরে 52 নাম্বার প্রশ্ন, ক্ষমতার মাত্রা কোনটি? তো উত্তর হবে ঘ এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এরপরে 53 নাম্বার প্রশ্ন, ক্ষমতার একক কোনটি? তো উত্তর হবে ক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স কিউব। তো এখানে ক নাম্বারটা সঠিক হবে। 54 নম্বর প্রশ্ন বলছে 5000 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটিতে 0.5 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে? তো এখানে এটা যদি আমরা সলভ করতে যাই, 54 নাম্বারটা আমরা একটা সলভ করব। তো এটা সলভ করতে গেলে আমাদের কি কি মান দরকার দেখো। তো প্রথমে যেটা আমরা দেখবো যে কি মান দরকার, 10 সেকেন্ড পর যে বেগটা আছে আমাদের কত, এই যে 10 সেকেন্ড পর গতিশক্তি আমাদের বের করতে হবে। তো 10 সেকেন্ড পরের যে বেগটা হবে সেটা আমরা প্রথমে আগে বের করে নিব। দেখো আমরা 10 সেকেন্ডের বেগটা বের করে নিব। তো আমরা বেগ সমান সূত্র জানি, যেহেতু এখানে কি পাইছে বেগের হ্রাস পাইছে, তাহলে এখানে ইউ মাইনাস কি হবে এটি হবে, যেহেতু মন্দন সৃষ্টি হয়েছে তাই না, মন্দন হলে তো বেগের হ্রাস হয়, তাহলে ইউ মাইনাস কি হবে এটি। তো ইউ এর মান দেওয়া আছে কত, তোমার ইউ এর মান দেওয়া আছে 20 মাইনাস এর মান দেওয়া আছে 0.5 এবং সময় কত দেওয়া আছে, টি এর মান 10 সেকেন্ডে বের করতে বলছে তাই না, 10 সেকেন্ড পর। তাহলে 10 আমি সময়ের মান পাইলাম কত 10। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফলাফল আসবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমি কি বেগের মানটা পাইছি। তো এখন যদি বেগের মানটা পাই থাকি তাহলে আমাদের গতিশক্তি সূত্র কি, গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তো হাফ বসাইলাম, এম এর মান কত, তো এম এর মান হচ্ছে 5000 কেজি, কত 500 কেজি। তো আমি এম এর জায়গায় 500 বসাই দিলাম। এরপরে বি এর মানটা বসাও। তো বি এর মান আমি কত পাইছি বলো তো, বি এর মান হচ্ছে 15 পাইছি তারপরে স্কোয়ার। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেটর দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 5.625 গুণন হবে 10 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে গতিশক্তির একক হচ্ছে জুল, এই যে আমরা জুল বসাই দিলাম। আশা করি 54 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা অথবা আমাকে জানাবো, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন দেখো 55 নাম্বার যদি প্রশ্নটা আমি সমাধান করি, 40 কেজি ভরের একটা বালক, তার মানে তোমার এম এর মান দেওয়া আছে কত 40 কেজি। তাহলে এম এর মান লিখলাম আমরা 40 কেজি, আমরা এম এর মানটা লিখে নিলাম। এরপর তোমাকে বলছে 12 সেকেন্ড, রাইট, সময়ের মানটা বলছে 12 সেকেন্ড, তাহলে আমরা টি সমান দিলাম 12 সেকেন্ড। এরপরে বলছে তোমাকে যে 6 মিটার, তার মানে এইচ সমান উচ্চতা সমান কত, এইচ সমান হচ্ছে তোমাকে বলছে হচ্ছে এইচ সমান হচ্ছে 6 মিটার, উচ্চতা সমান বলছে 6 মিটার। এরপরে তোমাকে তার বলছে তোমার ক্ষমতা বের করতে বলছে, রাইট। তো ক্ষমতা সমান আমরা সূত্র কি জানি, ক্ষমতা পি সমান সূত্র জানি হচ্ছে ডব্লিউ বাই টি। আবার এই ডব্লিউ সমান সূত্র জানি হচ্ছে এম জি এইচ, রাইট, জানি কিনা বলো। বিভব শক্তির সমান সূত্র জানি না আমরা, গতি শক্তির সমান সূত্র জানি তো হাফ এম বি স্কয়ার, কিন্তু বিভব শক্তি সমান কি এম জি এইচ ডিভাইডেড বাই টি। তো এখন আমরা যদি এম এর মানটা বসাই দিই, এম এর মান কত 40, জি এর মান অভিকর্ষ ত্বরণের মান জানি 9.8, আর এইচ এর মান আমাদের কত দেওয়া আছে, এইচ এর মান হচ্ছে 6, আমরা 6 বসাইলাম। এরপরে টি এর মান দেওয়া আছে কত 12। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার আসবে 196 ওয়াট। ক্ষমতার একক কি ওয়াট, এই যে 196 ওয়াট। তো আমরা ফলাফল কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, কি পাইছি যে এই 55 নাম্বার উত্তর হবে ঘ নাম্বারটা 196। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা 56 নাম্বার প্রশ্নটা সলভ করব। দেখো কি বলছে, গতি শক্তি দেওয়া আছে, যদি কোনো বস্তুর গতি শক্তি 1/16 গুণ হলে, কোনো বস্তুর গতি শক্তি 1/16 কি হলো গুণ হলে বেগ কত গুণ হবে, বেগ কত গুণ হবে। এই প্রশ্নটা কিন্তু ঘুরায় আসে, মানে তোমাকে বলে তুমি আর সলভ করতে পারো না। খুব শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেহেতু গতি শক্তির কথা বলছে, আমরা গতি শক্তি সমান সূত্র জানি, যেহেতু দুইটা বস্তুর মধ্যে এখানে তুলনা করতে বলছে, তাহলে প্রথমটা ধরলাম হাফ এম ভি ওয়ান স্কোয়ার, আর দ্বিতীয় যে বস্তুর গতি শক্তি সেটা ধরলাম হাফ এম বি টু স্কোয়ার। তো এখানে দেখো তো এই দুইটার যখন আমি তুলনা করব তখন এই দুইটা থেকে কি আমাদের হাফ এবং হাফ, এরপরে হচ্ছে এই যে এম এবং এম কাটা যায়,
তাহলে এখানে যদি আমি T1 কে T2 দিয়ে ভাগ করি, তাহলে T1 কে কি দ্বারা T2 দিয়ে ভাগ করলে বা তুলনা করলে তাহলে আমাদের B1 স্কয়ার ডিভাইডেড বাই B2 স্কয়ার এরকম হয় কিনা দেখো তো, ভাগ করতে পারি কিনা, লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। তো এখানে যেটা করব দেখো, এখন এই যে B1 B2 এই পাশে রাখলাম, B2 রাখলাম, এই পাশে এই যে স্কয়ারটা আছে, এই যে দুইটার উপরে যে স্কয়ার আছে, এই স্কয়ারটা এই পাশে গেলে কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে T1 ডিভাইডেড বাই হচ্ছে T2। তো এখন তোমাকে বলছে যে দেখো B1 ডিভাইডেড বাই B2 এই অবস্থা যে অবস্থা আছে সেই অবস্থায় রাখলাম। এখন আমাদের রুট ওভার T1 টা উপরে রাখি আমরা, T1 টা রেখে দেই, যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা T1 টা রাখলাম। এরপর T2 বলছিল কি, এই T2 এর মান কি বলছিল, 1 বাই বস্তুর 1/16 গুণ কি করতে বলছিল, বৃদ্ধি করতে বলছিল, কার, প্রথম বস্তুর, তাই না, এই যে T1 এর। তাহলে আমি T2 এর জায়গায় সেই মানটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমাদের ক্যালকুলেশন করলে যে ফলাফলটা আমরা পাবো সেটা হচ্ছে কি 4। তাহলে B1 ডিভাইডেড বাই আনসার পাইলাম হচ্ছে আমরা 4 পাইলাম। তো এখন এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে কি হয় দেখো তো, যে B2 আর 4 যদি গুণ করে তাহলে B2 ইনটু হচ্ছে 4, আর এই B1 আর নিচে 1 আছে, 1 এ গুণ করলে হচ্ছে B1। তো এটাকে আমরা যদি B2 টা এই পাশে রাখি তাহলে এই 4 টা কি হচ্ছে নিচে যায় ভাগ হবে, তাহলে B1 ডিভাইডেড বাই কি হলো 4 পাইলাম। তো এটাকে আমরা কি করতে পারি যে বা B2 সমান লিখতে পারি হচ্ছে B1 ইনটু 1/4 এইভাবে লিখতে পারি কিনা বলো। তাহলে দেখো তো কত হইলো, যে বেগটা পাইলা সেটা কি 1/4, প্রথম বস্তুর বেগের গতিশক্তির 1/4 অংশ পাইলা, রাইট। তাহলে 56 নম্বরের উত্তর হবে কি খ নাম্বার 1/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে বলছে 57 নাম্বার, সি থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বি তে পৌঁছালে গতিশক্তি কত হবে। কি বলছে, সি থেকে, এই যে সি আছে না, এই সি বিন্দু থেকে বস্তুটা যদি পড়ন্ত বস্তু বি বিন্দুতে পৌঁছায়, কোথায়, এই যে বি বিন্দুতে যদি এখানে পৌঁছায়, মানে সি থেকে কোথায়, এই যে এইটুকু এইখান থেকে আইসে বি বিন্দুতে পৌঁছালে তার গতিশক্তি কেমন হবে। তাহলে টোটাল দেখো তো আমাদের এইচ কত ছিল, এই টোটাল ছিল যদি এইচ হয় তাহলে আমাদের এইটুকুর মান কত, তাহলে এইটুকুর মান হচ্ছে এইচ থেকে, টোটাল এইচ থেকে যদি আমরা এক্স বিয়োগ করি তাহলে কি এইটুকুর মান পাবো না, তার মানে বিসি এর মানটা তুমি কি পাইলা, এইচ মাইনাস এক্স, রাইট। তাহলে তোমার কাছে চাইছিল কি যে গতিশক্তি কত হবে, তাই না। গতিশক্তির বা বিভব শক্তি যে আমরা সূত্র জানি, যে বিভব শক্তি সমান সূত্র জানি হচ্ছে mgh, রাইট। তো মোট শক্তি, সি এর মোট শক্তি আমরা লিখতে পারি যে ইসি সমান, আমরা লিখতে পারি হচ্ছে mgh। আবার বিভব শক্তি সমান ভি সমান সূত্র জানি হচ্ছে mgx, রাইট, mgx। তাহলে এটাকে কনভার্ট করে আমরা যদি বি প্লাস টি লিখি, বি প্লাস টি সমান আমরা লিখতে পারি কি ইসি, লিখতে পারি মোট শক্তি, লিখলাম কি বিভব শক্তি এবং গতি শক্তির সমান হচ্ছে মোট শক্তি। তাহলে ভি সমান কি mgh, ভি সমান হচ্ছে কি mgh প্লাস গতি শক্তি সমান আমরা জানি হচ্ছে কি টি, গতি শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা। তাহলে ইসি সমান আমরা সূত্র জানি কি mgh, মোট শক্তি সমান সূত্র জানি mgh। তাহলে এখানে আমরা যদি টি টা বাম পাশে রাখি, mgh টা যদি আমরা দেখা যাচ্ছে ডান পাশে দিয়ে দিই, আর এখানে mgh হবে না mgx হবে, এই যে আমরা বি সমান পাইছি mgx। তাহলে mgx টা ওই পাশে গেলে কি কি হবে, আমাদের টি সমান এই পাশে রাখলাম, mgx টা পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে mgh মাইনাস হবে mgx। তাহলে এখান থেকে যদি আমরা mg টা কমন নেই তাহলে h মাইনাস কি হবে x হবে, তাহলে কত পাইলা, টি সমান পাইলা mg ইনটু h মাইনাস x। দেখো তো আমাদের অপশনে কোথায় আছে, কত আছে, অপশনে 57 নাম্বার অপশনে আছে, ঘ নাম্বারটা উত্তর হবে mgh মাইনাস x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা অথবা আমাকে ইনবক্স করবা, আমি তোমাদের বুঝিয়ে দেবো। 58 নম্বর প্রশ্ন হচ্ছে এম বরের বস্তুকে সি বিন থেকে মুক্তভাবে পড়তে দিলে কি ঘটবে। তো এই বলছে এম বস্তুকে, যদি এই যে এম বস্তুকে সি থেকে, এই যে সি আছে না, এই সি থেকে যদি মুক্তভাবে তুমি ছেড়ে দাও, পড়তে দাও, তাহলে কি করবে, তাহলে কি করবে, বস্তুতে গতি সঞ্চয় হবে, কি বলে, বস্তুতে গতি সঞ্চয় হবে, রাইট, গতি সঞ্চিত হয়। 2 নম্বর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাড়লে বেগ বাড়বে, আচ্ছা দূরত্ব বাড়লে তো বেগ বাড়বে, গতি শক্তি বিভব শক্তি রূপান্তরিত হবে না, এটা রং। তাহলে উত্তর হবে ক 1 এবং 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সপ্তম অধ্যায়ের যে সপ্তম অধ্যায়ের তরঙ্গ শব্দ, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ শিখবো। এরপরে তো ম্যারাথনের এমসিকিউ আছেই ইম্পর্টেন্ট, সেটাও আমরা দেখবো ভিডিওর শেষে, ক্লাসের শেষে। দেখো শেষ পর্যায়ে দেখো 59 নম্বর, স্প্রিং ধ্রুবকের একক কি, উত্তর হবে ক নিউটন মিটার ইনভার্স 1। এরপরে 60 নম্বর প্রশ্ন বলছে নিচে কোন সম্পর্কটি সঠিক, উত্তর হবে এফএস ইকুয়াল মাইনাস কে এক্স, এটা উত্তর হবে। এরপরে 61 নম্বর প্রশ্ন হবে যে বাতাসের শব্দের বেগ তাপমাত্রা বর্গের সমানুপাতিক, বাতাসের চাপের উপর নির্ভর করে না,
বাতাসের ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। উত্তর হবে ঘ 2 ও 3, 2 ও 3 সঠিক হবে। তো 62 নম্বর প্রশ্ন বলছে 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম 1 মিটার লম্বা একটি সুতা 30 গ্রাম ভরের একটি ইটের টুকরো ঝুলিয়ে দিলে দোলন কাল কত হবে। দেখো, তো এল এর মান দেওয়া আছে কত, এল এর মান হচ্ছে 1 মিটার, এবং এখানে আমরা দোলন কাল সমান সূত্র জানি কি বলতো, 2 পাই ইনটু এল ডিভাইডেড বাই হচ্ছে জি। এটা কি দোলনকাল সমান আমরা সূত্র শিখছি না, দেখো তো। তো দোলনকাল সমান এটা শিখছি আমরা যে 2 পাই ইনটু এল বাই জি। তো 2 গুণন পায়ের মান কত 3.1416 গুণন, তারপরে রুট ওভার এল এর মান দেওয়া আছে কত 1, এরপরে জি এর মান কত আমরা মুখস্থ মান জানি 9.8, অভিকর্ষ ত্বরণের মান 9.8। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসবে হলো 2 সেকেন্ড। উত্তর কি 2 সেকেন্ড। তো 62 নাম্বার উত্তর হবে খ 2 সেকেন্ড। 63 নাম্বার তোমাকে প্রশ্ন বলছে যে 2 কিলোওয়াট হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে 5130 মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এখানে আমরা যদি ম্যাথটা সমাধান করতে যাই, দেখো এখানে এফ সমান, দেখো কম্পাঙ্ক কত দেওয়া আছে 2 কিলোওয়াট হার্টজ না, কিলোওয়াট হার্টজ। তো এটাকে আমরা যদি আমরা হার্টজে পরিণত করতে যাই, 1 কিলোওয়াট সমান জানি 1000, তাহলে হবে কি 2000 হার্টজ, রাইট, 2000 হার্টজ হবে। তো এখানে আরেকটা বিষয় জানতে হবে আমাদের, যে আমাদের কি বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য সমান আমরা জানি ল্যামডা, ল্যামডা ইকুয়াল সূত্র জানি হচ্ছে বি বাই এফ। তো কম্পাঙ্ক দেখো বি এর মান কত দেওয়া আছে, বেগটা দেওয়া আছে 5000, এই যে 5130, 5130, আর এফ এর মান আমরা পাইলাম কত 2000, রাইট। তো 2000 আমরা পেলাম। তো 5130 কে 2000 দিয়ে ভাগ করলে 2 পয়েন্ট কত আসে 2.57। তো এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা কত কত নাম্বার অপশনে আছে, ঘ নাম্বারটা 2.57 মিটার। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 64 নাম্বার প্রশ্ন বলছে যে দোলনকাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার 1 এল বাই জি। এখানে টি হচ্ছে দোলনকাল, এরপরে বলছে এল এল সুতার দৈর্ঘ্য, জি মধ্যাকর্ষণ ত্বরণ হলে উদ্দীপকের দোলনকাল টি কখন বেশি হবে। তো 1 নাম্বার বলছে যে পেন্ডুলামের ভর বৃদ্ধি পেলে, তো এটা কিন্তু হবে না, যে 1 নাম্বার কিভাবে হবে না, এটা হলো দেখো যে আমাদের দোলনকাল টি, এই দোলনকাল টি পেন্ডুলামের ভরের উপর কোনো নির্ভর করে না। তার মানে ভরের উপর যদি নির্ভর না করে, তাহলে পেন্ডুলামের ভর বৃদ্ধি পাক আর কম পাক যেটাই হোক না কেন সেটা কি কোনো ম্যাটার করে না। তার মানে কি আমাদের 1 নাম্বারটা রং। এখন 2 নাম্বার আর 3 নাম্বার তো দুইটার মধ্যে একটা দুইটাই সঠিক হবেই। সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি হবে, তো এই সুতার দৈর্ঘ্যের সাথে দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, দৈর্ঘ্যের সম্পর্ক কি সমানুপাতিক। এখানে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে দোলনকাল তো বৃদ্ধি পাবেই। আবার জি এর মান কমলে, তো জি এর মানের সাথে আমাদের কি, জি এর মান কমলে কি হবে বেশি হবে, কারণ জি এর মানের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কি দোলনকাল সমানুপাতিক 1 বাই রুট ওভার জি। তাহলে ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে জি এর মান যদি কমে তাহলে কি দোলনকাল কি বাড়বে, বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তার মানে এই 2 এবং 3 সঠিক। উত্তর হবে গ। এরপরে দেখো এক ব্যক্তি 65 নাম্বার, এক ব্যক্তি প্রতিফলক থেকে 16.5 মিটার দূরে থাকা সত্ত্বেও প্রতিধ্বনি শুনতে পেল না, কারণ হচ্ছে বায়ুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কম, এরপরে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড থেকে বেশি, 0.1 সেকেন্ড পূর্বে শব্দ ফিরে এসেছিল। উত্তর হবে ঘ 2 এবং 3। 66 নাম্বার প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। উত্তর হবে ক কঠিন। 67 নাম্বার প্রশ্ন, পারতে শব্দের বেগ কত। উত্তর হবে 1450 মিটার পার সেকেন্ড। এরপরে 68 নাম্বার প্রশ্ন বলছে কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি। উত্তর হবে ঘ হীরা। চিত্রের আলোকে 71 ও 72 নং প্রশ্নের উত্তর দাও। কি বলছে 71 এবং 72 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। নিচের একটা চিত্র আছে, এই চিত্রের সাহায্যে তো তোমার তরঙ্গ দৈর্ঘ্য থেকে ডি পর্যন্ত পৌঁছাতে 0.1 সময় লাগে। উত্তর হবে ঘ নাম্বার, যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর 3 গুণ। ঘ নাম্বারটা সঠিক হবে। 72 নম্বর প্রশ্ন বলছে তরঙ্গটির কম্পাঙ্ক কত। কি বলছে কম্পাঙ্ক কত। উত্তর হবে এখানে আমাদের টোটাল কত ছিল 0.1 সেকেন্ড, আর এখানে ছিল 36 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার। তো এখানে আমরা যদি 72 নম্বর প্রশ্নটা সলভ করতে যাই, তো আমাদের যেহেতু চাইছে কি কম্পাঙ্ক কত, তো কম্পাঙ্ক সমান সূত্র জানি আমরা হচ্ছে এফ বাই ল্যামডা, কি এফ বাই ল্যামডা। তো এখানে আমাদের ভি এর মানটা কি আছে, বি এর মানটা কিন্তু নাই। আমরা বি এর মানটা আমরা একটু বের করে নেই, যে ভি সমান আমরা সূত্র জানি এস বাই টি। তো ভি সমান যদি এস বাই টি হয় তাহলে এস এর মান কত দেওয়া আছে 36 সেন্টিমিটার, কত 36 সেন্টিমিটার, টি এর মান হচ্ছে 0.1। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 360 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো 360 মিটার পার সেকেন্ড আমরা পাইছি। তো এখন ল্যামডা সমান, তো ল্যামডা সমান এখন আমরা
এই ল্যামডা সমান আবার জানি এখানে 36, এখানে তিনটা হয়েছে, তিনটা, একটা দুইটা আর এটা হলো তিনটা, তাহলে তিনটা যদি ভাগ করি তাহলে ল্যামডা পাইলাম হচ্ছে 12 সেন্টিমিটার, কত 12 মিটার। তো এখানে আমরা যদি এখন নিচে যদি মান বসাই দেই কি যে এফ ইকুয়াল বি এর মানটা বসাও, বি এর মান হচ্ছে 360, বি এর মান 360 আর এফ এর মান হচ্ছে পাইছো কত তুমি, কত 12। তো এখানে ক্যালকুলেশন করলে বের হবে কত 30 হার্টজ, কত বের হবে 30 হার্টজ। এই যে আনসার হবে 30 হার্টজ, ঘ নাম্বারটা সঠিক। তোমার উত্তর হবে 73 নাম্বার প্রশ্ন বলছে যে বাতাসের শব্দের বেগ কত, তো উত্তর হবে তিনটা এখানে সঠিক হবে। তাপমাত্রা বর্গের সমানুপাতিক, বাতাসের চাপের উপর নির্ভর করে না, বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, উত্তর হবে ঘ 1 2 3। আচ্ছা, এখন আমরা সমাধান করব অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন অধ্যায় থেকে। যে 74 নম্বর প্রশ্ন করছে টর্চ লাইটে ব্যবহৃত বাল্বটি অবতল আয়নায় কোথায় বসানো থাকে, তো উত্তর হবে খ ফোকাস বিন্দুতে। 75 নম্বর প্রশ্ন বলছে সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম অভিকৃত রাখতে হলে আয়নাকে কত কোণে রাখতে হবে, উত্তর হবে ঘ 90 ডিগ্রি কোণে। 76 নম্বর প্রশ্ন বলছে দন্ত চিকিৎসকগণ কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন, উত্তর হবে ক অবতল দর্পণ। তারপরে তোমার 77 নম্বর প্রশ্ন বলছে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত, তো এখানে যদি সমাধান করি দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত, তো এখানে তোমাকে বলছে পিএম সমান এমএফ সমান হচ্ছে কত 4 সেন্টিমিটার। তার মানে এই পিএম, এই যে পি কোনটা, এই যে দর্পণের মেরু থেকে এই যে এম বিন্দু এটাও কত 4, আবার এম বিন্দু থেকে এফ ও কত 4, তাহলে 4 আর 4, তাহলে এই মেরু থেকে এফ পর্যন্ত দূরত্ব কত পাইলা, এফ পর্যন্ত দূরত্ব পাইছে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার আমরা জানি যে প্রধান ফোকাস দূরত্বের মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাহলে প্রধান ফোকাস দূরত্ব পাইলাম হচ্ছে কত 8 সেন্টিমিটার, তাহলে বক্রতার ব্যাসার্ধ কত হবে 16 সেন্টিমিটার, কত 16 সেন্টিমিটার, উত্তর হবে 16। এই যে ঘ নাম্বারটা সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব, আমরা এমসিকিউ শিখবো হচ্ছে অধ্যায় নাম্বার 10 স্থির তড়িতের। এখন বিষয় হচ্ছে আমাদের আলোর প্রতিফলন থেকে অল্প কিছু শিখছি, আমাদের এই ক্লাসের শেষের দিকে আরো আলো প্রতিফলন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদের অনুরোধ করছি আমি। দেখো 78 নম্বর প্রশ্ন 10 কুলম্ব চার্জ থেকে 100 মিটার দূরত্বে কোন বিন্দুতে বিভব কত, কোন বিন্দুতে বিভব কত, তাহলে তড়িৎ বিভব আমরা সমান সূত্র জানি, সূত্রটা আগে লিখে নেই, সমীকরণটা k ইনটু কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর, রাইট। তো কে এর মান জানি 9 গুণন কত 10 টু দি পাওয়ার ইনভার্স কত 10 টু দি পাওয়ার কত 9, আমরা এটা জানি, গুণন কিউ কত, এই যে কিউ এর মান কত 10 দেওয়া আছে, কত 10, এই যে চার্জের পরিমাণ কত 10 কুলম্ব চার্জ দেওয়া আছে। এরপরে হচ্ছে আমাদের আর এর ব্যাসার্ধের মান দেওয়া আছে কত, দূরত্ব 100, তাহলে আমরা 100 এখানে দিয়ে দিলাম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আনসার আসবে হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 8 ভোল্ট। ভোল্টেজের তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্টেজ বি হবে। তাহলে আনসারটা কি হবে 9 গুণন 10 টু দি পাওয়ার 8, কোথায় আছে, এই যে অপশনে ঘ নাম্বারে আছে 9 গুণন 10 টু দি পাওয়ার 8, অপশন উত্তর হবে কি ঘ নাম্বারটা সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 79 নাম্বার প্রশ্ন যে বজ্রপাতের সময় চার্জ কি হয়, বিশাল পরিমাণে পৃথিবীতে নেমে আসে, বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে আয়নিত করে, এরপরে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে, উত্তর হবে ঘ 1 2 3। 80 নাম্বার ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে, উত্তর হবে খ নিস্তরিত হবে। 81 নাম্বার প্রশ্নটা বলছে এখানে দুইটা গোলক ছিল এ এবং বি, তো দুইটা গোলকের দেখো আমাদের প্রশ্ন বলছে এ ও বি আহিত বস্তুর ক্ষেত্রে এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে, মানে এ থেকে কিছু আধান বি গুলোকে যাবে, তো এ গোলক থেকে বলরেখা বি গুলোকে যাবে, এটা সঠিক না। আর দুটি গোলকের বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের প্রবাহ চলবে, এটা ঠিক, যে এইটা থেকে এই আধান এই গোলকের এবং এই গোলকের আধান যে পর্যন্ত সমান না হবে সেই পর্যন্ত এখানে আধানটা অতিবাহিত হতেই থাকবে। তো এটার অপশন সঠিক হচ্ছে 1 এবং 3 সঠিক, 1 এবং 3। 82 নাম্বার প্রশ্ন বলছে দেখো যে একটি 75 মাইক্রো এফ ক্যাপাসিটর এখানে 220 ভোল্টেজ বিভব পার্থক্য যুক্ত করা হলে তাতে কতটুকু চার্জ সঞ্চিত হবে, কতটুকু চার্জ সংস্কৃত হবে, এখানে আছে 75 মাইক্রো এফ, তো আমরা এই মাইক্রোর জানি হচ্ছে 10 টু দি পাওয়ার কত ইনভার্স 6, আমরা এটুকু জানি 10 টু দি পাওয়ার ইনভার্স 6, এটা থেকে আমরা যদি মাইক্রো থেকে কনভার্ট করতে যাই বলে তাহলে এটা আসলো। এরপরে আমাদের পার্থক্য বিভব পার্থক্য কত দেওয়া আছে 220, তাহলে ভি ইকুয়াল টু দেওয়া আছে 220। এখন তোমাকে চাইছে চার্জ চাইছে, তার মানে কিউ সমান আমরা সূত্র জানি হচ্ছে বিসি, কি জানি বিসি, বি এর মান কত 220 গুণন সি এর মান পাইছে হচ্ছে 75 গুণন 10 ইনভার্স 6, তো ক্যালকুলেশন করলে আমাদের যে ফলাফল আসে সেটা হচ্ছে 1.65 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 2 কুলম্ব। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তো কোথায় কত নাম্বার সঠিক হবে, উত্তর হবে ঘ নাম্বারটা, 82 নম্বরে ঘ উত্তর সঠিক হবে। 83 নাম্বার প্রশ্ন বলছে দেখো যে
একটি কি বলছে 25 মাইক্রো অ্যাম্প ক্যাপাসিটর যদি 3.5 গুণন 10⁻⁴ চার্জ দেওয়া হয়, তবে সেখানে ইলেকট্রন ফিল্ড তৈরি হবে, এর বিভব হবে 14 ভোল্ট, সেখানে 2.45 mg মিটার জুল শক্তি সঞ্চিত হবে। তো উত্তর হবে 1 2 3, তিনটাই সঠিক হবে। তো 84 নাম্বার, ইনজেক্টর মানে ইংজেট প্রিন্টারের রঙিন ছাপার জন্য কত রকম রঙিন কালি ব্যবহার করা হয়? উত্তর হবে খ 4 প্রকার, 4 ধরনের কালি ব্যবহার করা হয়। 83 নাম্বার প্রশ্ন, যে কোন বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? উত্তর হবে ক নাম্বার, কারণ চার্জের উপস্থিতি এবং চার্জের প্রকৃতি বা অস্তিত্ব নির্ণয় করার জন্য ইলেকট্রোস্কোপ ব্যবহার করা হয়। 87 নাম্বার প্রশ্ন বলছে যে 4 কুলম ধনাত্মক 4 কুলম এবং পজিটিভ 6 কুলম দুটি মানের দুটি চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করছে। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। চার্জ দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো। বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? তো আমাদের কত দেওয়া আছে, যে আমাদের দুইটা আদানের মান দেওয়া আছে, একটা হচ্ছে কত 4 আর একটা কত আছে 6 আছে, রাইট? তো এই দুইটা থেকে আমাদের বের করতে বলছে যে এদের মধ্যে যে ক্রিয়াশীল বলের মান কত। একটা হচ্ছে 6 কুলম আর একটা হচ্ছে 4 কুলম। তো এটা থেকে যখন পরিবাহী তার সংযুক্ত করে দেওয়া হবে তখন কি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই দুইটা সমান হওয়ার জন্য আমাদের কি হবে, দুইটা সমান হয়ে যাবে, রাইট? কারণ দুইটা কুলমের আদানের পরিমাণ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কারণ একটা প্রথম এই যে একটু আগে শিখে আসছে যে যতক্ষণ না পর্যন্ত এই গোলকের যদি বেশি গোলকের আদান থাকে আর একটা কম গোলকের আদান থাকে, তাহলে বেশি গোলকের আদান থেকে কম গোলকের আদানে ইলেকট্রন প্রবাহিত হবে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত এই এ গোলকের এবং বি গোলকের আদান কি না হয়, সমান না হয়। তাহলে দুইটা যে পর্যন্ত সমান না হবে সে পর্যন্ত চলতে থাকবে। তার মানে দুইটা এই যে আমাদের যখন পরিবাহী সংযুক্ত করব তখন আমার যে আদানের মান হবে, তার মানে কি Q1 সমান Q2 সমান আমাদের যে কিউ হবে সেটা কত হবে, আদানটা হবে সেটা হচ্ছে এই যে দুইটার যোগফল 4 + 6 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে 4 + 6 হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 5। তাহলে এটা হবে 5 কুলম হবে আমাদের আদানের মান। এখন আমরা ক্রিয়াশীল বলের সূত্রটা বসায় ক্যালকুলেশন করতে পারবো, যেমন কি কে ইনটু আমরা এখন Q1 দিব না, কি দিব Q ইনটু কিউ ডিভাইডেড বাই হবে কি ডি স্কয়ার, সেটা কিন্তু আমরা জানি, বা আর স্কয়ার। তো এখানে 10 সেন্টিমিটার তো দেওয়াই আছে। তো এখানে বিষয়টা হচ্ছে দেখো, এখন আমরা মানগুলা বসাই দিব। তো মান বসাইলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। কিভাবে? তো আমাদের এখানে কে এর মান হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার কত 9 গুণন Q1 Q2 এর মান কত পাইছো 5 এবং 5। তো 5 গুণন তারপরে তুমি দিবা কি 5 এবং ডি এর মান কত 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার কে যদি তুমি মিটার করো তাহলে কি হবে, 100 তে ভাগ করলে কি হবে 0. কত হবে 1 হবে, রাইট? তো 0. কত পাবা তুমি 1, তাহলে 0.1 তারপরে স্কয়ার। এখন আমি যদি ক্যালকুলেটরে উঠাই সবগুলো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে 2.25 গুণন 10 টু দি পাওয়ার 13, বলের একক হচ্ছে নিউটন, এই যে নিউটন দিয়ে দিলাম। তার মানে উত্তর হলো কি, যে উত্তর হলে 87 নম্বরের ঘ নাম্বারটা 2.25 গুণন 10 টু দি পাওয়ার 13 নিউটন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 88 নম্বর প্রশ্ন বলছে দেখো, শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান কত? উত্তর হবে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এরপরে 89 নম্বর প্রশ্ন, কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে ক নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এরপরে হচ্ছে 90 নম্বর প্রশ্ন, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? উত্তর হবে 1/4 হবে। 91 নম্বর প্রশ্ন, দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আদানের পরিমাণ দ্বিগুণ করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল কিরূপ হবে? উত্তর হবে একই থাকবে। 92 নম্বর প্রশ্ন, কার্পেটের উপর শিশুর হামাগুড়ি দেওয়ার সময় কি কি ঘটবে? কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় তার শরীরে একই জাতীয় চার্জ জমা হবে এবং মাথার চুলগুলো খাড়া হয়ে যাবে এবং মাথার চুলগুলো একে অপরকে আকর্ষণ করবে। উত্তর হবে 1 এবং 2, ক নাম্বারটা সঠিক হবে। এরপরে 93 নম্বর প্রশ্ন বলছে ই সমান এম সি স্কয়ার সূত্রে এম হচ্ছে এম হচ্ছে খ নাম্বার নিউক্লিয়াসের হারানো ভর। এরপরে 94 নম্বর প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি থাকে? কন্ট্রোল রড থাকে, বিপুল পরিমাণ তাপ শক্তি নির্গত হয়, জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়। উত্তর হবে ঘ 1 2 3। আমরা 95 নম্বর প্রশ্ন বলছে কোন বলের লব্ধি শূন্য হয়? উত্তর হবে ক সাম্য বল। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের কিন্তু মিশ্র এই যে ম্যাজিক যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ লিখে রাখছিলাম, এই পিছনে বলছিলাম যে ভিডিও শুরুতে কিন্তু বলছিলাম যে কিছু প্রশ্ন আছে যে ভিডিওর শেষে ক্লাসের শেষের দিকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে শিখো, ম্যাক্সিমাম বোর্ডে আসছে, এই পরীক্ষাগুলো তো আসবে। তো এখানে দেখো যে 96 নম্বর প্রশ্ন, বলের ক্ষেত্রে কি ঘটে?
তো বলের ক্ষেত্রে মহাকর্ষ বল তড়িৎ চৌম্বক বলের তুলনায় অনেক দুর্বল। মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল, তড়িৎ চৌম্বক বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী। উত্তর হবে ক 1 ও 2। 97 নম্বর প্রশ্ন, সাম্য বল ক্রিয়াশীল। সাম্য বল কি? ক্রিয়াশীল। তো কি হবে? জাহাজ পানিতে ভাসার সময় একটি বস্তু থেকে নিচে পড়ার সময় কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকার সময়। উত্তর হবে খ 1 ও 3। 98 নম্বর প্রশ্ন বলছে ভরবেগের মাত্রা কোনটি? উত্তর হবে ঘ mlt ইনভার্স 1। 99 নম্বর প্রশ্ন বলছে শ্রবণানুভূতির স্থায়িত্বকাল কত? উত্তর হবে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। তো 100 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা এল এবং তরঙ্গের বিস্তার এ হলে নিচের কোনটি সঠিক? উত্তর হবে এ সমানুপাতিক √l। এরপরে হচ্ছে 101 নম্বর, শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়লে শব্দের তীব্রতা কত গুণ হবে? উত্তর হবে ঘ 9 গুণ হবে। 102 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতার একক কি? উত্তর হবে এই ডব্লিউ মিটার ইনভার্স 2। 103 নম্বর, বাদুর পথ চলার সময় ব্যবহার করে শব্দের কি? প্রতিফলন ব্যবহার করে বাদুর চলাচল করে। 104 নম্বর, নিচের কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে? উত্তর হবে খ লোহা। 105 নম্বর প্রশ্ন বলছে নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? উত্তর হবে খ জড়তা। 106, কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা হয়? উত্তর হবে ঘ ভর। 107 নম্বর, স্পর্শ বল কোনটি? উত্তর হবে ঘ ঘর্ষণ বল। 108 নম্বর, প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? উত্তর হবে ঘ 4টি। এরপরে 109 নম্বর, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি? উত্তর হবে ঘ পর্যাবৃত্ত গতি। 110, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি? উত্তর হবে ঘ পর্যাবৃত্ত গতি। 111 নম্বর, স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি? উত্তর হবে সরল স্পন্দন গতি। 112 নম্বর, দোলনায় দুলতে থাকা শিশুর গতি কি? কোন ধরনের গতি? সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। 113 নম্বর, চলন্ত একটি বাসের ভিতরে যাত্রী বাসের সাপেক্ষে স্থির, ল্যাম্পে পোস্টের সাপেক্ষে স্থির, বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থির। 1 এবং 3 সঠিক, তার মানে খ নাম্বারটা উত্তর হবে। 114 নম্বর, পরমাণুর কম্পনের ফলে কি ঘটে? কম্পনের করে সরল রৈখিক গতি হয়, পর্যাবৃত্ত গতি হয়, স্পন্দন গতি হয়। উত্তর হবে ঘ 1 2 3, তিনটাই সঠিক। 15 নম্বর প্রশ্ন, যে একটা ব্যক্তি এ বি সি একটা ছিল, এটা হচ্ছে 4 ছিল, এটা হচ্ছে কি 5 সেন্টিমিটার ছিল। এক ব্যক্তি এ থেকে মানে এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে 60 সেকেন্ড পর ই বিন্দুতে সি বিন্দুতে পৌঁছে তার সরণ 3 সেন্টিমিটার, দ্রুতি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ 5 মিটার পার সেকেন্ড। উত্তর হবে ক 1 এবং 2। 116 নম্বর, বেগ বৃদ্ধির হারকে কি বলে? উত্তর হবে ঘ ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। এরপরে তোমাদের 117 নম্বর প্রশ্ন বলছে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলা হয়? উত্তর হবে মেরু। 118 নম্বর প্রশ্ন বলছে অবতল দর্পণে ফোকাস তল প্রধান অক্ষের মধ্যবর্তী কোণের মান কত? উত্তর হবে ক 90 ডিগ্রি। কোন দর্পণে 119 নম্বর, কোন দর্পণে বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়? কোনটাই হবে? উত্তর হবে খ অবতল দর্পণে। 122 নম্বর প্রশ্ন, শক্তির মাত্রা কোনটি? উত্তর হবে খ ml² T ইনভার্স 2। 123 নম্বর, শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কি? ক নাম্বার যান্ত্রিক শক্তি। 124 নম্বর, নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি অংশ? উত্তর হবে খ গতিশক্তি। এরপরে বলছে 125 নম্বর, 40 কেজি 80 কেজি ভরে দুজন ব্যক্তি যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। উত্তর হবে প্রথম ব্যক্তিকে গতিশক্তি, দ্বিতীয় ব্যক্তির কে দ্বিগুণ হবে। 126 নম্বর প্রশ্ন, 3 কেজি 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটির গতিশক্তি সমান হবে? উত্তর হবে ক √3:1। 127 নম্বর প্রশ্ন হচ্ছে একক ভরের একটি বস্তুর বেগ 1 একক হলে ওই বস্তুর গতিশক্তি কত একক হবে? উত্তর হবে খ হাফ হবে, হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 129 নম্বর প্রশ্ন বলছে কোন স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করলে কত? 2 মিটার পার সেকেন্ড, তার মানে a = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার কত সময় পর? তার মানে t হচ্ছে কত সময় পর, এটাই তোমার কাছে চাইছে। আর কত শেষ বেগ কত? 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। কত থেকে শুরু করছিল হচ্ছে স্থির অবস্থান থেকে u = 0। তো এখানে আমাকে বলছে টি এর মানটা চাইছে, তো টি এর মান আমরা বের করতে পারি কি? আমরা জানি b = u প্লাস হচ্ছে এটি। তো আমরা যদি এইভাবে করি যে u প্লাস এটি টাই পাশে রাখলাম = v দিলাম, বা আমরা এটি টাই পাশে রাখলাম v, ইউটা এই পাশে ডান পাশে দিলে মাইনাস ইউ হবে, এবং টি টাই পাশে রাখার পরে আমরা v মাইনাস এ লিখতে পারি হচ্ছে কত a। তাহলে আমরা এখন যদি মানগুলা বসাই দিই, কি মান বসাবো? যে v এর মান হচ্ছে 20, u এর মান 0, এর মান হচ্ছে 2। যদি আমরা 20 থেকে 0 বাদ দিলে কত থাকবে? 20 থেকে 0 বাদ দিলে থাকবে হচ্ছে 20/2, ভাগ করলে হবে কত? 10। তাহলে ফলাফল পাইলাম কত? 10 সেকেন্ড। কত পাইছি? 10 সেকেন্ড। তার মানে উত্তর হবে আমাদের খ 10 সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 130 নম্বর প্রশ্নটা দেখো যে একটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে 20 মিটার পার
20 মিটার পার সেকেন্ড বেগে অর্জন করে, আর 10 সেকেন্ড পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখানে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করার আগে আমার এখানে দেখতে হবে ত্বরণটা কত ছিল। তো আমরা প্রথমে ত্বরণের সূত্র যে বসাই যদি আমরা ম্যাথটা করি b - u ডিভাইডেড বাই হচ্ছে t, তাহলে b এর মান কত, b এর মান হচ্ছে 20 মাইনাস u এর মান হচ্ছে কত, শূন্য থেকে শুরু করছিল মানে স্থির অবস্থান থেকে, তাহলে শূন্য হবে, t এর মান হচ্ছে 5, তাহলে 20 থেকে শূন্য বাদ দিলে 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, তার মানে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা কি পাইলাম, ত্বরণের মান পাইলাম। তাহলে 10 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে আমরা সূত্র জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, রাইট। এখন বলছে পরবর্তী 10 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত হবে। আচ্ছা এখানে যদি এখন আমি যদি ইউ এর মান স্থির অবস্থান থেকে যদি শূন্য বসাই দেই তাহলে কি ম্যাথটা হবে, না হবে না। কেন স্যার হবে না, কারণ হচ্ছে বলছে 5 সেকেন্ড পরে এত বেগ অর্জন করে, এর পরবর্তীর কথা কিন্তু বলছে। তার মানে এই যে 20 মিটার পার সেকেন্ড বেগে যে অতিক্রমণ মানে অর্জন হইলো, এটা হচ্ছে এই 10 সেকেন্ডের জন্য আদিবেগ। তার মানে এই 10 সেকেন্ডের যখন তুমি এই দূরত্ব বের করবা তখন আদিবেগ হচ্ছে কত, 20, এরপরে গুণন টি এর মান কত, টি এর মান পাইছো তুমি কত, এই যে দেওয়া আছে 10, এই যে 10 প্লাস তারপরে হাফ গুণন এর মান হচ্ছে 4 পাইছি আমরা, এই যে 4 পাইলাম, এরপরে টি এর মান হচ্ছে 10, তারপরে হচ্ছে স্কয়ার। তো এখানে 20 আর 10 যদি গুণ করো তাহলে হবে 200 প্লাস 2 তে যদি 4 এর ভাগ করো 2, তাহলে 2 গুণন 10 কে 2 বার গুণ করলে কত হবে 100, তাহলে এখানে হচ্ছে 200 প্লাস 2 আর 100 গুণ করলে হবে 200, তাহলে 200 আর 200 কত হবে 400 মিটার। তাহলে এই যে 400 মিটার উত্তর কত হবে, এই যে ক নাম্বারটা সঠিক, এই যে 130 এর নাম্বার হবে ক, এটা হচ্ছে আমাদের সঠিক। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো সময়ের স্বল্পতার কারণে আসলে আমি তোমাদের এই কিছু কিছু প্রশ্ন তোমাদের দেখা যায় সলভ করে দিতে পারি নাই। যদি তোমাদের একান্তই অনেক সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, বা পার্সোনালি যেহেতু সময় আছে কয়েক ঘন্টা মাত্র, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, যে বুঝাই নেওয়ার জন্য আমি তোমাদের পুনরায় চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। কিছু কিছু প্রশ্ন সময় স্বল্পতার কারণে যেহেতু সময় চলে যাচ্ছে অথচ এখনো সাজেশন তোমাদের দিতে পারি নাই, তো তাড়াহুড়া করে আসলে কোনো কিছু ভালো হয় না। তো এর মধ্যে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আশা করি ইনশাল্লাহ সঠিক সমাধান দিয়েছি এবং সঠিক উত্তর সমাধান দিয়েছি সবগুলাই, তোমরা নির্ভরে ভরসা রেখে তোমরা পড়ে যাও, ইনশাল্লাহ কমন আসবেই এর ভিতর থেকে। আর পরে যদি কোনো এমসিকিউ সমস্যা হয়, বুঝতে না পারো, তাহলে আমাকে বলবা। দেন হচ্ছে তোমরা পড়তে যে বাসায় পড়তে যেয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা, আমি তোমাদের বুঝাই দিব ইনশাল্লাহ। বেশি বেশি কমেন্ট করো, যে কি মানে তোমরা কোনো প্রবলেম হলেই তুমি কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো, বেশি বেশি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার দাও। তো তোমাদের জন্য রইলো এই ফিজিক্স পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।